বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পদার্থবিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায়ের এটা থিওরির লাস্ট ক্লাস, আর একটু বাকি থাকবে, সেটা নেক্সট ডেতে দেখবো। আজকে আমরা আর্দ্রতা মিতি এই বিষয়েই আলোচনা করব। আর্দ্রতা মিতির জন্য আমাদের আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্ক এই কয়েকটা বিষয় জানলেই হয়ে যাবে। আর্দ্রতা মিতি মূলত তোমার বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে ওইটা মাপি আমরা। আজকে পুরো আলোচনায় বাতাসে জলীয় বাষ্প কতটুকু আছে, সর্বোচ্চ কতটুকু নিতে পারবে, একটা লিমিট আছে অবশ্যই, তার আলোচনা। আর শেষে শিশিরাঙ্ক, মানে শিশির কখন পড়বে আর কি, কোন তাপমাত্রায় যায় শিশির পড়বে, তাপমাত্রা ডিপেন্ডেন্ট একটা রাশি, সেটার আলোচনা। দুইটা সমীকরণ দেখা যাচ্ছে, আর ইকুয়াল স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, এটা আমরা দেখব। আর শিশিরাঙ্কের একটা সমীকরণ আছে, থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2, এটাও দেখব। তো এইটুকু, এই চারটা টপিকই আলোচনা। শুরুতে কয়েকটা সংজ্ঞা দেখে নিই আমরা। কিছুক্ষণ আগে বললাম যে আর্দ্রতা মানে জলীয় বাষ্পের মাপামাপি। আর্দ্রতার সংজ্ঞাটা এরকম, মানে নির্দিষ্ট স্থানের বায়ুতে তোমার রুমে কতটুকু জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে ওই রুমের আর্দ্রতা। বা আসলে তো জলীয় বাষ্প নির্দিষ্ট রুমে থাকে না, এলাকায় থাকে। মনে করো ঢাকার বুয়েট এলাকায় জলীয় বাষ্পের পরিমাণ কত, এটা হচ্ছে ওই এলাকার আর্দ্রতা। নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকেই আর্দ্রতা বলে, ওই এলাকার আর্দ্রতা বলে। ওকে, তো এবার দ্বিতীয় সংজ্ঞাটার নাম দেখে বোঝা যাচ্ছে কি বলতে চাইছে এখানে। আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক বলতে আমরা জানি কোনো একটা সাথে কিছুর সাথে তুলনা। আপেক্ষিক মানে কোনো কিছুর সাথে তুলনা। আর্দ্রতার কোনো কিছুর সাথে তুলনা এখানে করা হচ্ছে। কার সাথে তুলনা করা হচ্ছে এটা দেখি আমরা। এখানে বলছে যে উপস্থিত জলীয় বাষ্প, মানে কোন একটা স্থানে উপস্থিত জলীয় বাষ্প কতটুকু আছে, মানে এখন কতটুকু আছে, আর হচ্ছে সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্পের প্রয়োজন তার অনুপাত। সম্পৃক্ত শব্দটার সাথে আমরা আগে থেকে পরিচিত, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ পড়ে আসছি আমরা। সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা এরকম পড়ছিলাম, তোমাদের একটু মনে করাই দিই আমি। সম্পৃক্ত হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, মানে ওই আমাদের কাছে কিছু পানি আছে, আমরা লবণ দিতে থাকলাম, এখন লবণ দিতেই যদি থাকি আর এখানে নাড়া দিতেই থাকি, একটা সময় গিয়ে লবণ আর গলবে না কিন্তু। তো এই যে সর্বোচ্চ যে পরিমাণ লবণ, মনে করো 100 গ্রাম লবণ, 1 লিটারে 100 গ্রাম লবণ যদি আমরা সর্বোচ্চ দিতে পারি, এটা হচ্ছে আমাদের ওই দ্রবণটার সম্পৃক্ত অবস্থা। মানে লবণ পানি সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত লবণকে গুলাইতে পারে, নিতে পারে। এটা হচ্ছে লবণ পানির সম্পৃক্ত দ্রবণের জন্য প্রয়োজনীয় একটা রাশি, হচ্ছে এই যে 100 গ্রাম সর্বোচ্চ পরিমাণ। এরকম মতো আমাদের বাতাসের ক্ষেত্রেও, বায়ুর ক্ষেত্রেও জলীয় বাষ্পের সর্বোচ্চ যে পরিমাণটা, এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। একটা এলাকায় বাতাস সর্বোচ্চ একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প নিতে পারবে, এর বেশি নিতে পারবে না, ওইটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। তাহলে এখন যতটুকু আছে আর সম্পৃক্ত করতে যতটুকু লাগবে, এর অনুপাত হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ আর সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা শিখে ফেললাম। এবার হচ্ছে একটা সুন্দর একটা সংজ্ঞা, শিশিরাঙ্ক। মনে করো তোমার রুমের তাপমাত্রা এখন 30 ডিগ্রি সেলসিয়াস, তোমার রুমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তোমার রুমে নিশ্চয়ই কিছু কিছু জলীয় বাষ্প আছেই। ধরো তোমার রুমে সব মিলিয়ে 1 কেজি জলীয় বাষ্প আছে, 1 কেজি জলীয় বাষ্প আছে, এটা হলো আমরা ধরে নিলাম আর কি। এখন যদি তোমার রুমের তাপমাত্রা কমাইতে থাকো, কোনোভাবে কমাইতে থাকো, কমাইতে পারবা তুমি, বিভিন্ন ভাবে কমাইতে পারবা, এয়ার কুলার স্যার ছেড়ে দিতে কথা না স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্যার হ্যাঁ, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
আচ্ছা, অন্যদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে দেখো তো। আচ্ছা, অন্যরা কি অস্পষ্ট শুনতেছো? জি স্যার। স্যার মাঝখানে মাঝখানে একটু বাফারিং হইতেছে। ইয়েস স্যার। আমার আসলে এই মডেমটা কাজ না করার কারণে এই ঝামেলাটা হচ্ছে। আমি ওয়াইফাইতে করতেছি লেকচারটা, আমি মডেম কানেক্ট করার চেষ্টা করতেছি, দেখি ওটা যদি হয়ে যায় তাহলে আর এই সমস্যাটা থাকবে না আশা করি। আচ্ছা, যতটুকু হয় আর কি। আর রেকর্ডের সময় দেখছি যে ঠিকই থাকে, যদি যেটুকু শোনা না যাচ্ছে ওইটুকু একটু দেখে নিও আর কি, সময়টা একটু মনে রাখো। এখন তোমার রুমের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তোমার রুমে যে পরিমাণ জলীয় বাষ্প আছে মেপে দেখলাম আমি 1 কেজি হবে ধরে নাও। এখন যদি তাপমাত্রা কমাইতে থাকি, তোমার রুমের তাপমাত্রা যদি কমাইতে থাকি, সামহাও কোনোভাবে কমাইতে পারি আমরা, যদি কমাইতে থাকি দেখবো যে একটা সময় গিয়ে তোমার রুমে শিশির পড়া শুরু হয়েছে, শিশির জমা শুরু হয়েছে। এই যে আমরা সকালে যে ঘাসের উপরে যে পানির বিন কণাগুলো দেখি না, ওগুলো হচ্ছে শিশির। একটা তাপমাত্রায় গিয়ে শিশির পড়া শুরু হয়েছে। অথচ বর্তমানে কিন্তু তোমার রুমে কোনো শিশির নাই। তার মানে হচ্ছে যে তোমার রুমে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এটাকে যদি এইভাবে রেখে তোমার রুমের তাপমাত্রা কমাইতে থাকো, তাহলে একটা সময় গিয়ে শিশির পড়া শুরু হবে। তো সেই তাপমাত্রাটাকেই শিশিরাঙ্ক বলে। আর শিশির পড়া মানে হচ্ছে যে তোমার রুমের বায়ু সর্বোচ্চ এই 1 কেজি জলীয় বাষ্পই ধারণ করতে পারবে ওই তাপমাত্রায়, এর বেশি ধারণ করতে পারতেছে না। যখনই ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাচ্ছে ওটাকে সে ফেলে দিচ্ছে শিশির আকারে। তোমার রুমের যে আয়তন, এর জন্য একটা সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প থাকা যাবে, নিতে পারবে তোমার রুম একটা তাপমাত্রায়। এর বেশি যখন হবে তখনই সে শিশির আকারে ফেলে দিবে। ওই যে তাপমাত্রায় শিশির আকারে ফেলে দিবে সেটা হচ্ছে শিশিরাঙ্ক। সংজ্ঞাটা আরেকবার দেখি। যে তাপমাত্রায় উপস্থিত যতটুকু আছে, উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। তাহলে শিশিরাঙ্কের সংখ্যাটা লিখে নিতে পারো। যে তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। মূলত আমাদের শিশিরাঙ্ক নিয়ে আজকের আলোচনা। দেখি আমার মডেমটা কানেক্ট হয় কিনা, আরেকবার ট্রাই করতেছি। হ্যাঁ, কানেক্ট হয়েছে। এবার আশা করি আর বাফার হবে না। ওকে, তাহলে 3টা সংখ্যা বললাম, সংখ্যাগুলো আরেকবার রিভাইজ করি, এগুলো খুবই কাজের, প্রয়োজনীয় আর কি। আর্দ্রতা বলতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা বলতে উপস্থিত যতটুকু আছে আর সম্পৃক্ত করতে যতটুকু প্রয়োজন তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কিছুক্ষণ আগে আমরা একটা সমীকরণ দেখছিলাম, আর ইকুয়াল টু এফ বাই ক্যাপিটাল এফ। এফ হচ্ছে উপস্থিত, স্যার কি আসছে? এর আগে তিনি আলোচনা করছেন, নেটওয়ার্ক ছিল না, কারণ চলে গেছে, তাই কিছু বুঝি নাই স্যার। স্যার কি রোল ডাকছে? না বাবা, কিচ্ছু হয় নাই। স্যার আপনার কথা বুঝতে পারছেন না।
স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। ওকে, আচ্ছা এগুলো মনে হয় ভিডিওটা আমার অনেক কাট করতে হবে, কাট করে তারপরে ঠিক করতে হবে। আচ্ছা এটা নিয়ে টেনশন করতেছি না, ঠিক করে দিব না আমি। তো শিশিরাঙ্কের হিসাব করতে যাচ্ছি আমরা, যে আমার রুমের তাপমাত্রা কততে নিয়ে গেলে শিশির জমতে শুরু হবে। তো শিশিরাঙ্কের হিসাব করাটা অত বেশি কঠিন কাজ না। আমাদের সমীকরণ দেয়া আছে থিটা ইকুয়াল থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। কোন রাশিটা কি সেটা আমি বলে দিচ্ছি, তারপরে একটা যন্ত্রের বর্ণনা দিব তোমাদের সামনে। থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক, মানে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু হবে। থিটা 1 হচ্ছে একটা তাপমাত্রা, থিটা 2 আরেকটা তাপমাত্রা। ওই যন্ত্রে গেলে আমরা দেখতে পাবো এটা। আর জিটা এটা মহাকর্ষীয় ধ্রুবক না, এটাকে আমরা বলি গ্লেইসারের ধ্রুবক অথবা গ্লেইসারের উৎপাদক, অনেক সময় বলে উৎপাদক। একটু মনে রাখো, কিছুক্ষণ পরে এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব এই সমীকরণটা দিয়ে। এখন হচ্ছে থিটা 1 আর থিটা 2 কিভাবে পাবো, এর জন্য আমাদের একটা সেটআপ লাগবে। সেই সেটআপটা হচ্ছে হাইগ্রোমিটার, একটা যন্ত্র, খুব সরল একটা যন্ত্র। যন্ত্রটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। তো হাইগ্রোমিটারে কি কি আছে, এই যে একটা বক্সের মধ্যে, এই যে বাইরে যে দাগটা দেখতে পাচ্ছ এটা একটা বক্স, সামনে কাঁচ আছে, আজকে কাঠের ফ্রেমের মধ্যে আটকানো থাকবে দুইটা থার্মোমিটার, T1 আর T2, দুইটা থার্মোমিটার আটকানো আছে। খুব সহজ যন্ত্র। একটা থার্মোমিটার বাতাসেই আছে, আরেকটা থার্মোমিটারের ভালভ, ওই যে যেখানে পারদ বেশি থাকে গোড়ার দিকে, যেটা আমরা গায়ের সাথে টাচ করাই, ওই অংশটুকু আমরা একটা কাপড় দিয়ে পেঁচাবো। এটা নাম দিচ্ছি আমরা সলতে, নরম কাপড়, সুতি কাপড়, নরম কাপড় দিয়ে পেঁচিয়ে এটা একটা পানির পাত্রে রাখবো। দ্বিতীয় যে থার্মোমিটার, এর ভালভটাকে নরম কাপড় দিয়ে পেঁচিয়ে, ভালভটা পুরোটাই পেঁচিয়ে কাপড়টা, সুতি কাপড়টা পানির মধ্যে রাখবো। ভালভটাকে সরাসরি রাখবো না, কাপড়টা পানির মধ্যে রাখবো। তা আমরা জানি যে পানির মধ্যে যদি একটা কাপড় রাখি তাহলে পানি আস্তে আস্তে একটু একটু করে উপরের দিকে উঠে আসে। তো যারা হারিকেন জ্বালাইছো তারা জানো যে সলতে দিয়ে আমাদের কেরোসিন উপরের দিকে উঠে আসে, এরকম ভাবে এই সলতে কাপড়ের মধ্যে দিয়ে পানি উপরের দিকে উঠে আসবে। ওকে, এখন পানি যখন উপরের দিকে উঠে আসবে তখন কি করবে, এই সলতের পানিটা এই ভালভটাকে ভিজিয়ে দিবে, ভালভটাকে ভিজিয়ে দিবে। তো আমরা জানি ভেজা কাপড় যদি কোথাও রাখা হয় তাহলে কি করবে, সে শুকায় যাবে সাধারণত, পানিটা বাষ্প হয়ে যায়, শুকায় যায়। তো পানি বাষ্প হয়ে যাবে, শুকায় যাওয়া মানে এই যে পানি, যে সলতে ভিজিয়ে যে পানিটা উপরে উঠে আসছে এটা বাষ্প হয়ে যাবে। তো বাষ্প হয়ে যাওয়ার জন্য অবশ্যই কিছু তাপের প্রয়োজন। এই তাপটা কোথা থেকে নিবে, সলতের বাইরের দিকের অংশটুকু, ভালভের দিকের কিছু অংশ আছে ভেতরের পার্ট, আর বাইরের পার্ট আছে বাতাসের সাথে। তো বাতাসের সাথে যেটুকু আছে এটুকু তো বাতাস থেকে তাপ নিবে, আর যেটুকু ভেতরের দিকে আছে, ভালভের দিকে আছে, কাপড়ের যে পৃষ্ঠটা ভেতরের দিকে আছে, ভালভের দিকে আছে, এই কি করবে, ভালভ থেকে কিছু তাপ নিয়ে নিবে, ভালভ থেকে কিছু তাপ নিয়ে নিবে, বাষ্প হবে, পানি বাষ্প হইতে চাইবে আর কি। তো ভালভ থেকে যখন কিছু তাপ নিয়ে নিবে, তো তখন দেখা যাবে যে দুইটা থার্মোমিটার পাশাপাশি থাকার পরেও যেটাতে সলতে পেঁচানো আছে এটা কিছু পরিমাণ তাপমাত্রা কম দেখাবে। তাপমাত্রা কম কেন দেখাবে, এই ভালভ থেকে তো কেউ তাপ নিয়ে যায় নাই, কিন্তু এই ভালভ থেকে তো এই সলতের যে পানিটা আসছিল ওটাকে বাষ্প করার জন্য কিছু তাপ ব্যয় হয়ে গেছে। তো তাপ যদি কিছু ব্যয় হয়ে যায় তাপমাত্রা কমে যাবে। তো এই জন্য পাশাপাশি থাকার পরেও দুইটা থার্মোমিটার ভিন্ন তাপমাত্রা দেখাবে। তো যেই থার্মোমিটারকে বাতাসে রাখা হয়েছে এইটার নাম দিয়েছি আমরা শুষ্ক ভালভ থার্মোমিটার, শুষ্ক ভালভ থার্মোমিটার। এই যে নামটা একটু দেখো, শুষ্ক ভালভ থার্মোমিটার। আর যেই থার্মোমিটারের ভালভটাকে সলতে দিয়ে পেঁচিয়ে পানিতে রাখা হয়েছে, সলতেটাকে পানিতে রাখা হয়েছে, সেটাকে বলছি সিক্ত, একটু ভেজা, এই জন্য এটাকে বলছে সিক্ত ভালভ থার্মোমিটার। তো পানিকে বাষ্প করার জন্য প্রয়োজনীয় তাপ গ্রহণ করবে ভালভ থেকে, এই কারণে এই থার্মোমিটার কম তাপমাত্রা দেখাবে। তো তাহলে দুইটা ভিন্ন তাপমাত্রা একই রুমে আমরা পাবো। তো এই দুটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা শিশিরাঙ্কটা পেয়ে যাব। যদি এই সমীকরণে বসায় দেই, জি এর মান আমাদের জানা আছে, জি এর মানটা আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট, একটা লিস্ট দেয়া আছে তোমাদের বইতে, ওইখান থেকে বলে দেবো আমরা।
যদি মানটা বসাই দেই তাহলে তোমার রুমকে কত তাপমাত্রা নিয়ে গেলে শিশির জমা শুরু হবে তুমি হিসাব করতে পারবা, আর তুমি চেক করে দেখতে পারবা। যদি তাপমাত্রা কমাইতে পারো তাহলে তোমার রুমে শিশির জমা শুরু হবে। ওকে, এখন হচ্ছে যে এই হাইগ্রোমিটারের আরেকটা ব্যবহার আছে, এটা আমরা একটু দেখি। আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজে হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। তো এর জন্য আমাদের দরকার এই θ1 আর θ2 এর পার্থক্য। দুইটা থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য আমরা সরাসরি দেখতে পারি থার্মোমিটারে কত তাপমাত্রা দেখাচ্ছে। মনে করি এখানে 30, এখানে 25 দেখাইলো, তাহলে তাপমাত্রার পার্থক্য 5। তো এখন আমরা এই হাইগ্রোমিটারটা রুমের মধ্যে রাখছি। যদি দেখি যে এই হাইগ্রোমিটারের যে তাপমাত্রার পার্থক্য, দুইটা থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য ধীরে ধীরে বাড়তেছে, আগে ছিল 5, এখন 5.6, 5.7, তাহলে আবহাওয়া ভালো। যদি দেখি ধীরে ধীরে কমতেছে, তো তাহলে আবহাওয়াটা ভেজা আবহাওয়ার অসুবিধা হচ্ছে, কাপড় সহজে শুকাবে না, আর নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, অস্বস্তিদায়ক। আর 3 নম্বরটা হচ্ছে যে যদি এরকম হয় যে হঠাৎ কমে গেছে, এটা হলো ধীরে ধীরে কমছে। 2 নম্বরটা হচ্ছে ধীরে ধীরে কমছে। 3 নম্বরটা হচ্ছে যদি হঠাৎ করে এই তাপমাত্রার পার্থক্য কমে যায়, আগে ছিল 5, 30 আর 25 ছিল, এখন 30 আর 28 হয়ে গেছে, হঠাৎ করে 5 মিনিটের মধ্যে কমে গেছে, তো তাহলে বুঝবো যে এখানে ঝড় বৃষ্টি হবে। তুমি যে জায়গায় এই হাইগ্রোমিটারটা রাখছো এর আশেপাশে ঝড় বৃষ্টি হবে। তো এই 3টা বিষয় মনে রাখো, আমি ক্লাসের শেষের দিকে আবার জিজ্ঞাসা করবো। এখন হচ্ছে যে আমরা আপেক্ষিক আর্দ্রতার সমীকরণটা একটু শিখে ফেলি, তারপরে আবার একটু বলেন। কোনটা? আবহাওয়া পূর্বাভাস? হ্যাঁ আবহাওয়া, স্যার। আচ্ছা, আমাদের দুইটা থার্মোমিটার আছে হাইগ্রোমিটারের মধ্যে, একটা হচ্ছে শুষ্ক আর একটা হচ্ছে সিক্ত। তো এই দুইটার তাপমাত্রার পার্থক্য থাকবে, এটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে। তাপমাত্রার পার্থক্য আমরা জেনে গেলাম। মনে করো 10টার সময় চেক করছিলাম 5 ডিগ্রি, এখন 10:30 বাজে দেখলাম যে 5.1, মানে বেড়েছে, তাপমাত্রার পার্থক্য বেড়েছে, তো তাহলে আবহাওয়া ভালো। যদি দেখি 5.1 না হয় 4.9 হয়ে গেছে, কমে গেছে, আগে ছিল 5 এখন একটু কমে গেছে, তো তাহলে আবহাওয়াটা ভেজা আবহাওয়া ভালো না, অস্বস্তিদায়ক, কাপড় দেরিতে শুকায়, তারপরেও এটা তো ক্ষতিকর না। কিন্তু যদি দেখি যে কিছুক্ষণ আগে 5 ছিল, এখন হঠাৎ করে পার্থক্য হয়ে গেছে 2, মনে করে শুষ্কটা 30 আর সিক্তটা 28, তাহলে হয়ে গেছে পার্থক্য 2, মানে আধা ঘন্টার মধ্যে অনেক কমে গেছে। তাহলে তোমার এলাকায় যেখানে এই হাইগ্রোমিটারটা রাখছো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, মানে হঠাৎ কমে গেলে ঝড় বৃষ্টি, এটা মনে রাখো। আর বেড়ে গেলে ভালো, হঠাৎ কমে গেলে ঝড় বৃষ্টি, আর যদি অল্প অল্প কমে তাহলে কাপড় শুকাতে দেরি হবে আর কি, খুব বেশি ক্ষতি না। ঠিক আছে, আর অস্বস্তিদায়ক একটু। ভেজা মানে আর্দ্রতা বেশি নাই? হ্যাঁ, আর্দ্রতা বেশি, ভেজা মানে আর্দ্রতা বেড়ে গেছে। আর্দ্রতা বেশি যেহেতু বাতাসের মধ্যে জলীয় বাষ্প পরিমাণ বেশি, তাহলে তোমার কাপড়, হ্যাঁ, আর্দ্রতা যদি বেশি হয়ে যায়, তোমার বাতাসের মধ্যে জলীয় বাষ্প পরিমাণ বেশি, তাহলে তোমার কাপড় থেকে সে জলীয় বাষ্প অতটা টানতে পারবে না, কাপড় শুকাতে দেরি হবে, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, এবার হচ্ছে ওইটার আরেক ধরনের হিসাব, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমার বায়ুতে কতটুকু আছে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ, সর্বোচ্চ কতটুকু নিতে পারবে, মানে সম্পৃক্ত করতে কতটুকু লাগবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিটাল এফ। আচ্ছা, শিশিরাঙ্কে না দিয়ে আমরা সম্পৃক্ত করতে বলি তাহলে সুবিধা হবে। একটু এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা সমীকরণটা লিখে নাও, না হলে ভুলে যাবা। ওকে, আপেক্ষিক আর্দ্রতার হিসাব আমাদের সব সময় করতে হবে না। আমরা দেখি কোন একটা খেলা শুরু হলে দেখবো যে হিউমিডিটি 70%, 80% এরকম বলে। হিউমিডিটি কম বেশির কারণে এই শ্বাস নিতে কষ্ট হয়, ভালো লাগে এরকম আর কি। এই কারণে হিউমিডিটিটা সবসময় বলে খেলার সময়, বিশেষ করে ফুটবল বা ক্রিকেটের সময় দেখবা বলে আজকে রিলেটিভ হিউমিডিটি এত, টেম্পারেচার এত, এটা খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য আমাদের দরকার বর্তমানে কতটুকু জলীয় বাষ্প আছে, আর এই তাপমাত্রাই মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই সর্বোচ্চ সে কতটুকু নিতে পারবে, এর পরিমাণটাও জানা দরকার। সর্বোচ্চ পরিমাণ নিতে পারে আমরা জানি, সম্পৃক্ত করতে যে পরিমাণ লাগে এটা সর্বোচ্চ পরিমাণ। তা আমরা
জলীয় বাষ্পকে দুই ভাবে মাপতে পারি। একটা হচ্ছে জলীয় বাষ্পের ভর আকারে মাপতে পারি, যে তোমার রুমে এখন কত কেজি আছে, কত কেজি আছে এটা মাপতে পারি। আবার মাপতে পারি হচ্ছে তোমার রুমে জলীয় বাষ্প কতটুকু চাপ দিচ্ছে। জলীয় বাষ্প চাপ দিচ্ছে, বায়ুর চাপ, বায়ু যেরকম চাপ দেয় বাষ্প সেরকম চাপ দেয়, এটা প্যাসকেল আকারে। দুই ভাবে মাপতে পারি, তোমার দুই ভাবেই দেয়া থাকতে পারে, হিসাব করতে হতে পারে। ঠিক আছে, একই কথা, একটা একটা সমানুপাতিক। তাহলে আমরা জলীয় বাষ্পের পরিমাণকে ভরে মাপতে পারি, জলীয় বাষ্প কি পরিমাণ চাপ দিচ্ছে সেই অনুপাতেও সেই হিসেবেও মাপতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে উপরে যদি ভর নাও নিচেও কিন্তু ভরই নিতে হবে, উপরে যদি চাপ নাও নিচে চাপই নিতে হবে। যখন আমরা শুধু F/F নির্ণয় করব সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, আর যখন পার্সেন্টেজ দিয়ে হিসাব করব তখন হচ্ছে শতকরা আপেক্ষিক আর্দ্রতা, বা অনেক সময় শতকরা না বললেও শতকরায় বুঝায় আর কি, এমনি সাধারণ এরর আর কি। তবে আসলে আপেক্ষিক আর্দ্রতা বলতে F/F, আর শতকরা বললে পার্সেন্টেজ সহ। ঠিক আছে, ওকে। তা আমরা পার্সেন্টেজ সহ করে দিব, আপেক্ষিক আর্দ্রতা চাইলেও পার্সেন্টেজ সহ করে দিব। তো এত সহজ হিসাবটা কেন আমাদের শিখতে হচ্ছে? এত সহজ হিসাবটা শেখার কারণ হচ্ছে দুইটা ঘটনা থাকতে পারে, দুইটা শহরের জন্য এই আপেক্ষিক আর্দ্রতা হিসাব করে তুলনা করতে বলতে পারে, যে কোনটাতে আবহাওয়াটা বেশি স্বস্তিদায়ক, কোথায় কাপড় সহজে শুকাবে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে। খুব সহজ জিনিস মনে হচ্ছে, আমরা খেলাধুলার বিষয়ে যাচ্ছি না, কাপড় শুকানোর বিষয়ে যাচ্ছি, আর শ্বাস নিতে কোথায় সুবিধা হচ্ছে এই বিষয়ে যাচ্ছি। তো কিরকম তাহলে থাকবে? তাহলে ঘটনা 1 এর জন্য বা শহর 1 এর জন্য আমাদের ডাটা দেয়া থাকবে, শহর 1 এ এখন কতটুকু জলীয় বাষ্প আছে, ধরো 10 কেজি জলীয় বাষ্প আছে, আর সর্বোচ্চ নিতে পারবে হচ্ছে মনে করো যে 20 কেজি, মনে করো 20 কেজি। তো তাহলে এটা তো খুব সহজ, তাহলে শহর 1 এর জন্য আপেক্ষিক আর্দ্রতা 50%, আপেক্ষিক আর্দ্রতা হয়ে গেল 50%। ওকে, হিসাব করে ফেললাম। এবার যদি শহর 2 এর জন্য বলে, শহর 2 তে আছে মনে করো যে 18 কেজি, আর সর্বোচ্চ নিতে পারে হচ্ছে এটাও 20 কেজি মনে করো সর্বোচ্চ নিতে পারে, একই হবে এমন কোনো কথা নাই। তো এটাকে যদি পার্সেন্টেজ করি তাহলে পাওয়া যাবে 90%। তো এখন এই ডাটা দেওয়ার পরে তোমাকে বলবে, তুলনা করতে বলবে যে কোন জায়গায় আবহাওয়াটা স্বস্তিদায়ক, কোন জায়গায় আবহাওয়াটা স্বস্তিদায়ক। তা আমি রেজাল্টটা একটু বলে দিছি, তুলনাটা কিভাবে করবা তুমি। স্যার আপনি মিউট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যখন এই রাশিটা দিব, হিসাবটা করতে দিব, তখন বলবো যে কোথায় অস্বস্তিদায়ক। তা আমাদের প্র্যাকটিক্যাল যে ডাটাটা সেটা তোমাকে দেখাবে যে ঢাকার তুলনায় ঢাকাতে হবে মনে করো 70%, আর কক্সবাজারে কিন্তু হবে 80%। তার মানে কিন্তু তোমার কিন্তু কষ্ট হইলেও লিখতে হবে যে কক্সবাজারে অস্বস্তিদায়ক। বাস্তবে হচ্ছে যে শুধুমাত্র হিউমিডিটির উপরে নির্ভর করে না আবহাওয়া কেমন। রোল দিতে হবে না, আমি রোল কল করবো। অস্বস্তিদায়ক শুধুমাত্র হিউমিডিটির উপরে নির্ভর করে না, কিন্তু শুধুমাত্র যদি হিউমিডিটি থাকতো তাহলে কক্সবাজারেই আবহাওয়াটা বেশি অস্বস্তিদায়ক হইতো। ঢাকাতে ধুলাবালি, বিভিন্ন গ্যাস আছে, এই কারণে আসলে যদিও ফিজিক্সের ভাষায় ঢাকাটা বেশি স্বস্তিদায়ক হওয়ার কথা, বাস্তবে স্বস্তিদায়ক না। কিন্তু আমাদের ফিজিক্স কিন্তু বলতেছে যদি অন্য কোনো ঝামেলা না থাকতো তাহলে কক্সবাজারের আবহাওয়াটা বেশি অস্বস্তিদায়ক হতো। ঠিক আছে, ওকে। এটা নিয়ে পরের দিন আলোচনা করব।
এখন তোমাদের একটা ম্যাথ দিচ্ছি, তারপরে আমি পাশাপাশি পার্সেন্টেজটা নিচ্ছি, মানে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। ম্যাথটা এরকম, ডাটাটা নাও, তুলে নাও, আর আমি ক্লাস শেষে অ্যাটেন্ডেন্সের পরে জিজ্ঞাসা করবো, উত্তর জিজ্ঞাসা করবো। ডাটাটা এরকম বলে দিচ্ছি আমি তোমাদেরকে যে শুষ্ক বাল্বের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল্বের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, আর গ্লেইসারের উৎপাদক 1.65। তাহলে আমাদের এখানে শিশিরাঙ্ক কত, কত তাপমাত্রায় ওই রুমে শিশির পড়া শুরু হবে। তোমরা একটু করো, 10-10 করে অ্যাটেন্ডেন্স দিবা, মানে প্রথম 10 জন আগে দিবা, তারপরে 10 জন, তারপরে 10 জন। ঠিক আছে, এটা করতে থাকো, এটা সরাসরি বসায় দিলেই হয়ে যাবে।